বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় গ্রেফতার 38, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, বলছে পুলিশ। প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। আল্লামার শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হেফাজতের, বিচার বিভাগীয় তদন্ত দাবি। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, বলছেন বিশ্লেষকরা। দুই দলের আদর্শিক মিলই বড় নিয়ামক। বিশ্বে করোনায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, শনাক্ত 6.5 লাখ, মৃত্যু 10,000-এর কাছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, আরও 3টি নতুন জাতের ধান উদ্ভাবন, লবণ ও বন্যা সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় এ পর্যন্ত 38 জন গ্রেফতার হয়েছে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জড়িতরা কেউ ছাড় পাবে না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বৃহস্পতিবার হঠাৎ করেই রাজধানীর অন্তত 10টি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে বিভিন্ন থানায় মামলা করে। পল্টন, মতিঝিল, উত্তরা পূর্ব ও শাহবাগ থানায় 2টি করে এবং বংশাল, কলাবাগান, ভাটারা, তুরাগ ও বিমানবন্দর থানায় 1টি করে মামলা দায়ের করে পুলিশ। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। এখন পর্যন্ত এই সংক্রান্তে 14টি মামলা রুজু হয়েছে। ব্রিফিংয়ে ডিএমপি জানায়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং একই সাথে তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে। অরাজক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেই মনে করছেন পুলিশের এ কর্মকর্তা। ঢাকাতে এবং সিরাজগঞ্জে সংসদীয় আসনের 2টি উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনকে বাধাগ্রস্ত করাই মূলত ছিল তাদের উদ্দেশ্য। যারা এই ষড়যন্ত্রগুলো করেছে বা এগুলো পরিকল্পনা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে ধারাবাহিক অভিযান চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের অনেককে ধরেছি, যারা আছে তাদেরকেও ধরব। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাসে আগুন দেওয়া বিষয়ে তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এবং আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের আরেকটি রিপোর্টে। 12 নভেম্বর রাজধানীতে অন্তত 10টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হঠাৎ করে এই নাশকতায় তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। শনিবার নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ যাচাই করা হচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা নিয়োজিত রয়েছে, দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তারা সবসময় প্রস্তুত আছে। যেগুলো 164 এর মাধ্যমে কিংবা তারা স্বীকৃতিমূলক জবানবন্দি যেগুলো দিচ্ছে, এগুলো আমরা সবগুলোই বিশ্লেষণ করে যারা এর সঙ্গে হোতা যারা এগুলি করিয়েছে অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের অপতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। বিএনপি কয়েক বছর আগেও আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় যে তাদের এই ফলাফল তারা মেনে নিতে পারেনি। সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে। যেখানেই তারা নির্বাচনে পরাজিত হয়েছে সেখানে এই ধরনের একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করার জন্য
মানে আগের সময়গুলিতে তারা প্রচেষ্টা চালিয়েছিল। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভোটে পরাজিত হয়ে বিভিন্ন নাশকতায় জড়িয়ে পড়ছে। জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে, সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয়। আজকে তাই তারা জনগণের পর প্রতিশোধ নিতে এই আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে। রাজশাহী বাগমারা আওয়ামী লীগের এক সভায় তিনি আরো বলেন, জনগণ বিএনপির সব অপতৎপরতার জবাব দিবে। সকল বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতার সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের এজেন্টরা গাড়ি পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। নির্বাচনের ফলাফল আগে থেকেই প্রস্তুত থাকে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকান নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না। এটা আমরা এখানে 5 মিনিটেই পারি। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সভায় অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অতীতের ধারাবাহিকতায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। বৃহস্পতিবার কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। সেই আগের খেলা, সে ওল্ড গেম। তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করবে আর সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেবে। নাশকতার কাজ যারা করছে তারা কোনো মতেই তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি। আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমেদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে হেফাজতে ইসলামের একাংশ। এ সময় হেফাজতের কাউন্সিল নিয়েও ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা। এদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে অভিন্ন দাবি জানিয়েছেন আহমেদ শফির স্বজনরা। সহকর্মীদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফিকে নিয়ে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ, ভাঙচুর, তার পুত্র আনাস মাদানিকে অপসারণ এবং মৃত্যুর পর ক্রমেই বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে অরাজনৈতিক এ সংগঠনটির মাঝে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন যেন তারই প্রতিফলন। সংবাদ সম্মেলন আয়োজনকারী এ অংশই নিজেদের হেফাজতের প্রকৃত প্রতিনিধিত্বকারী দাবি করেছে। পাশাপাশি আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে সুপরিকল্পিতভাবে শহীদ করে বিভিন্ন কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি চিহ্নিত মহল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র করছে। হেফাজতের প্রকৃত নেতৃত্বকে পাশ কাটিয়ে নতুন সম্মেলন আয়োজনের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন। দেশবাসীর সত্য জানার অধিকার রয়েছে। এদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তারা। রাস্তায় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকিয়ে সমস্যা জ্ঞাপন করে হযরতকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। হেফাজতের আসন্ন প্রতিনিধি সম্মেলনকে জামাত শিবিরের হাতে সংগঠনকে তুলে দেওয়ার ষড়যন্ত্র উল্লেখ করে তা বন্ধের দাবি জানান আহমদ শফির পরিবার। হযরতের হাতে গড়া অরাজনৈতিক কওমি সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরের বিএনপির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। লালমনিরহাটের বুড়িমারীতে গুজব রটিয়ে গ্রন্থাগারিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি
আবুল হোসেন আজ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 5 দিনের রিমান্ড শেষে বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠায় আদালত। এছাড়া গ্রেফতার বুড়িমারি কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন হাফিজ উদ্দিনকে আজ আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেছে। আগামীকাল রিমান্ড শুনানি। এই ঘটনায় এখন পর্যন্ত মসজিদের খাদেম, মুয়াজ্জিন সহ 33 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে 4 জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত 29 অক্টোবর কোরআন অবমাননার গুজব রটিয়ে বুড়িমারিতে গ্রন্থাগারিক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 29 নভেম্বর শুরু হচ্ছে যমুনা রেল সেতুর কাজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুর্যোগে হারাবে না তথ্য, দেশের প্রকৌশলীদের প্রচেষ্টায় যশোরে ডাটা রিকভারি সেন্টার। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে 8 জন। মৃতের সংখ্যা বেড়ে 6,173। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 252তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 115টি ল্যাবে। একদিনে শনাক্ত হয়েছে 1,531 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,30,496। নতুন 1,462 জন সহ সুস্থ হয়েছে 3,47,849। 24 ঘন্টা শনাক্তের হার 12.98%। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 4,751 জন এবং নারী 1,422। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 25,27,134 জনের। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তরে দেশের সবচেয়ে বড় রেল সেতু তৈরি করা হবে। আগামী 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি রেল লাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের দ্বিতীয় এই রেল সেতু নির্মাণ হবে ডুয়েল গেজ ও ডাবল লাইন। এই রুট দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল হবে। পরে একই রুট দিয়ে ঢাকা, চিলাহাটি, হলদিবাড়ি, শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আমাদের পরিকল্পনা আছে যে যেমন ঢাকার থেকে কলকাতা আমাদের মৈত্রী এক্সপ্রেস ট্রেন কলকাতা পর্যন্ত যায়। আমাদের বন্ধন আরেকটি ট্রেন যেটি খুলনা থেকে কলকাতা যায়। আমরা চেষ্টা করব এরকম আরেকটি ট্রেন যেটি ঢাকার থেকে আমাদের শিলিগুড়ি পর্যন্ত এই চিলাহাটি, হলদিবাড়ি এই পথ ধরেই যাতে শিলিগুড়ি পর্যন্ত আমরা এই চলাচলের জন্য আমরা ব্যবস্থা করতে পারি। বিনিয়োগ বাড়াতে নতুন নতুন দেশে মানব সম্পদ পাঠানো সহ বাংলাদেশের পণ্য রফতানি পরিধি বাড়ানোর কাজ চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দুপুরে নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাংসদ শহীদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। সকালে পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী সহ মন্ত্রণালয়ের 48 কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধি দল নাটোর সফরে আসেন। তারা উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন। ভালো ভালো কাজে শুধু এক দেশে নয়, শুধু মিডল ইস্টে, অন্যান্য দেশেও আমরা কর্মসংস্থান সৃষ্টি করি। 201 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ওই কমিটির তালিকা দেন। দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা স্বাক্ষর করেন। প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন মুখ। রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী যুবলীগ। আগামীতে জাতীয় পার্টির সব নির্বাচনে অংশ নেবে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন জিএম কাদের। বিএনপি এবং আওয়ামী লীগের কাজে দেশের মানুষ নিরাপদ নয় জানিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার কথা বলেন তিনি।
আমি মনে করি বাংলাদেশে দুটোর বেশি দল ভবিষ্যতে আর থাকবে না, যে কোনো দুটি দল থাকতে হবে। কাজে আমাদেরকে 3 নম্বর দল হিসেবে আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো না। আমাদেরকে হয় 1 নম্বর দল হতে হবে, তা না হলে 2 নম্বর দল হতে হবে। তাছাড়া অস্তিত্ব বা সক্রিয়তা নিয়ে জাতীয় পার্টি টিকতে পারবে না। আমরা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যেও সারাটা দেশ এখন চলছে, তার মধ্যে সামনের দিকে আবার একটা অস্থিরতার লক্ষণ লক্ষ্য করছি আমরা। এগুলো থেকে মানুষের মুক্তি চায়। আরও 3টি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষকরা জানান, জিঙ্ক, প্রোটিন, মিনারেল এবং ভিটামিন এ সমৃদ্ধ নতুন জাতের এই ধানে পুষ্টি চাহিদা পূরণ হবে। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনেও গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। ধানের জাত উন্নয়নে নিয়মিত গবেষণা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে 105টি উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েছে বাংলাদেশ। এখানকার উদ্ভাবিত ধানের জাত থেকেই কৃষক বছরে 38.07 মিলিয়ন টন চাল উৎপাদন করছে। 2013 সালেই চাহিদা মিটিয়ে 5.5 মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থেকেছে। আবহাওয়া, পরিবেশ ও অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে ধানের জাতগুলো উদ্ভাবন করা হয়। আগে নতুন জাতের ধান উদ্ভাবনে 14 থেকে 16 বছর সময় লাগলেও এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে 5 থেকে 7 বছর কমে এসেছে। মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা 3টি ধানের জাত উদ্ভাবন করেছি। জাতগুলো হচ্ছে বৃধান 97, বৃধান 98 এবং বৃধান 99। এর মধ্যে 2টি বড় মৌসুমের লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং একটি হচ্ছে রোপা মৌসুমের। হাইব্রিডে উৎপাদন বেশি, তাই কৃষকের আগ্রহ বেশি। এ পর্যন্ত 7টি হাইব্রিড জাতের ধান উৎপাদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হাইব্রিড রাইস বিভাগের এই বিজ্ঞানী। 7টা হাইব্রিড ধানের জাত বিড়ি দিতে সক্ষম হয়েছে। সেই 7টা ধানের মধ্যে 4টা বড় মৌসুমের, 2টা আমন মৌসুমের, একটা আউশ মৌসুমের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, শুধু নতুন জাত উদ্ভাবনই নয়, ধানের গুণগত মান, লবণাক্ত ও জলাবদ্ধতা সহনশীল জাত ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া হচ্ছে। এখন জিঙ্ক সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি, আমরা আয়রন সমৃদ্ধ জাত উদ্ভাবন করছি, ভিটামিন এ সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি। খাদ্যের পাশাপাশি আমাদের নিউট্রিশনাল যে সিকিউরিটি, সেটাকে কিন্তু আমাদের এনশিওর করতে হবে। 2050 সনে আমাদের যে পপুলেশন হবে, সেটার খাদ্য চাহিদা আমরা কিভাবে পূরণ করবো, ইতিমধ্যে কিন্তু আমরা একটা রূপরেখা আমরা প্রণয়ন করেছি। সুস্থ জাতি গঠনে আরও পুষ্টি সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনে কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রথম ডাটা রিকভারি সেন্টারটি দেশি তথ্য ও প্রযুক্তি প্রকৌশলীদের তৈরি। বিদেশি সহায়তা ছাড়াই আন্তর্জাতিক মানের এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টারটি তৈরি করেছেন তারা। প্রকল্প পরিচালক মেজর ওবায়দুর রেজা বলেন, বিদেশি প্রশিক্ষণ নিয়ে বড় বড় ডাটা সেন্টার তৈরি করলেও ডিজাস্টার ডাটা সেন্টারটি ভিন্নধর্মী একটি কাজ। যশোর ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা। নির্বাচনের পটভূমি ছাড়াও 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে ভিশন 2021। ধীরে ধীরে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে চলা, তারই ফসল এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। তবে এই তথ্য সংরক্ষণ কেন্দ্রটি যশোরে কেন স্থাপন করা হলো? সিলেট থেকে চিটাগং অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এরপরেই আছে ঢাকা, তাই কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি যশোরে স্থাপন করা হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মেজর ওবায়দুর রেজার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড ডাটা সেন্টারের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। তো অপারেশনাল সাস্টেনেবিলিটির দিক থেকে যদি চিন্তা করা হয়, এই ডিজাস্টার রিকভারি সাইটটি ক্যাপাসিটি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দক্ষতার সাথেই এটা পরিপূর্ণ করতে পারবে। বিজিবির তার নিজস্ব রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে। আপটাইম ইনস্টিটিউট ডাটা সেন্টারের স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। বিদেশি কোনো প্রকৌশলী এটার সাথে সম্পৃক্ত ছিল না, বাট আমরা ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমাদের যে লোকাল ভেন্ডার আছে তাদের সাপোর্ট নিয়েছি। টাইম ইনস্টিটিউশনের একজন প্রফেশনাল হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে একটি আন্তর্জাতিক মানের ডিআরএস নির্মাণ করা হয়েছে। দেশের কল্যাণে এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার ভূমিকা রাখবে বলেও জানান প্রকল্প পরিচালক। Tier 3 স্ট্যান্ডার্ড ডাটা সেন্টার, বাট উইথ দ্য ক্যাপাসিটি অফ
টিয়ার 4। আহমদ বাবু, 21 টেলিভিশন, যশোর। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পতেঙ্গা টার্মিনাল সক্ষমতা বাড়াবে চট্টগ্রাম বন্দরের, কমবে জাহাজ জট। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো শুভ দীপাবলি। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়। উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় তিনি বলেন, অন্যায় দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। দীপাবলির এই আয়োজনে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। the spirit of this country alive, because this is what makes Bangladesh so unique. Harmony, friendship, across religions, across groups is what is Bangladesh's great strength. And Bangladesh is unique in being able to do this. চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত হচ্ছে পতেঙ্গা টার্মিনাল। এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে কমবে জাহাজ জট, দ্রুততর হবে কন্টেইনার হ্যান্ডেলিং। তবে সম্ভাব্য বাণিজ্য প্রবৃদ্ধি বিবেচনায় ব্যবসায়ীরা বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনালে জেটি 19টি। সীমাবদ্ধতা হলো সবকটি জেটিতে একসঙ্গে জাহাজ ভিড়ানো যায় না। এখনকার সক্ষমতায় 3 টার্মিনালে কন্টেইনার ও সাধারণ ক্যাটাগরির 16টি ভিড়তে পারে। পতেঙ্গা টার্মিনাল চালু হলে ভিড়তে পারবে আরও 4টি জাহাজ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল যার নির্মাণ কার্যক্রম সেনাবাহিনী করছে এবং সমাপ্ত ঘটবে কিছু দিনের মধ্যে, এবং 2021 সালের জুনের পরপরই আমরা এটাকে চালু করতে পারবো। নতুন জেটির কার্যক্রম শুরু হলে বেশিরভাগ কন্টেইনার পরিবহন হবে বিমানবন্দর সড়ক দিয়ে। একই সঙ্গে যুক্ত হবে নতুন রেলপথ। এটা রেলওয়ে কানেক্টিভিটি এর প্রকল্পের সাথে ধরা আছে, এবং রেলের মাধ্যমে এই কন্টেইনারগুলোকে শহরমুখী অথবা ফুজদারহাট বিভিন্ন ডিপোতে প্রেরণ করার চিন্তাভাবনা আছে। ভারতের কয়েকটি রাজ্যের পণ্যও এই বন্দর দিয়ে উঠানামা হচ্ছে, তাই চট্টগ্রাম বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ী নেতাদের। এক্সপোর্ট টার্গেট যদি আপনি 60 বিলিয়নের টার্গেট ফুল করতে যান, তাহলে কিন্তু যে পিসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এটা হয়তো চলে আসছে, বাট এটা খুব বড় না, তারপরে এটা দিয়েও কিছু কভার হবে। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 28 লাখ কন্টেইনার উঠানামা হয়েছে। চলতি অর্থ বছরে এ সংখ্যা আরও বাড়তে পারে। পতেঙ্গা টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা আগামী জুনে। তখন আরও 5 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করার সক্ষমতা অর্জন করবে চট্টগ্রাম বন্দর। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে বিজিবির 2 সদস্য। জব্দ করা হয় 2,10,000 পিস ইয়াবা, একটি অস্ত্র ও 2 রাউন্ড বন্দুকের খালি খোসা। ভোর 4টার দিকে নাফ নদীর 1 নম্বর স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, একটি নৌকায় 3 ব্যক্তি মিয়ানমারের জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে 2 জন নদীর পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কালীপুজো উপলক্ষে আখাউড়া ও ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। একদিনের উৎসবের কারণে বন্দর ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ থাকবে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, 2 দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর দিয়ে রফতানি কার্যক্রম রাখা হয়। তবে করোনার কারণে 2 দেশে আটকে পড়া যাত্রীরা পারাপার করতে পারবে। রোববার বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি রফতানি শুরু হবে। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় গ্রেফতার 38, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, বলছে পুলিশ। প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের।
আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হেফাজতের, বিচার বিভাগীয় তদন্ত দাবি। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলছেন বিশ্লেষকরা, দুই দলের আদর্শিক মিলই বড় নিয়ামক। বিশ্বে করোনায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, শনাক্ত 6.5 লাখ, মৃত্যু 10,000-এর কাছে। বিশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।